হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। কতটা এক্সাইটিং হবে আমি জানি না, তবে কিছু কথা একটুখানি শেয়ার করার রয়েছে। লাস্ট কয়েকদিনের যে ভিডিও আমরা আপলোড করেছি, স্পেশালি বকখালির ভিডিও, ওই ভিডিওগুলো আপনারা ইউটিউবে ভীষণ আপনারা রেসপন্স করেছেন। মানে অন্যান্য ভিডিও থেকে ওই ভিডিওগুলোতে ভিউ বেশি হয়েছে, বাট আই স্টিল ডোন্ট বিলিভ যে আপনারা ওই ভিডিওতে বেশি ভালোবাসা দিয়েছেন অ্যান্ড অল। এই কথাটা আমি একেবারেই বলি না, কারণ আমার খুব মনে হয় যে এর থেকেও অনেক বেশি ডেডিকেশন নিয়ে, অনেক বেশি মন দিয়ে ভালোবেসে আমরা এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু কোনো কারণে সেগুলো ইউটিউব আপনাদের অবধি পৌঁছে দেয়নি, তো সেই জন্য হয়তো সেই ভিডিওগুলোতে ভিউ হয়নি। ইটস অল অ্যাবাউট অ্যালগরিদম। আমি যেটা মনে করি যে আমি যেটা খুব খেটে খুঁটে করি সেই ভিডিওতে কোনোদিন ভিউ হয় না, আর যেটা খুব ক্যাজুয়ালি করি আমি দেখেছি সেই ভিডিওগুলোই বেশি মানে রেসপন্স পায়। জানি না এটা কেন। আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি, কারণ ইউজুয়ালি আমি এইভাবে সিট অ্যান্ড টক খুব একটা করি না। 2000 years later. তো যেটা বলার সেটা হচ্ছে আজকে অনেকদিন পর আমি এরকম ক্যামেরা অন করে একটুখানি ভিডিও করতে বসেছি, কারণ বকখালি থেকে ফিরে এসে মোটামুটি ওই এক সপ্তাহ মতো, মানে লাস্ট যে ভিডিওটা আপনারা দেখলেন আমরা মুচিসা গিয়েছিলাম, তো ওই 8 তারিখ থেকে 15 তারিখ মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল। যখনই দেখেছি খুব বেশি মজা হয়, তারপরে আমার জন্য কিছু না কিছু একটা সাজা ওয়েট করেই থাকে। তো 15 তারিখের পর থেকে পড়লাম জ্বর, সর্দি, কাশি, মানে হেঁচে হেঁচে কেশে কেশে, মানে জীবন যাকে বলে জেরবার। বিয়ের পর থেকে আমি প্রচন্ডই ভুগলাম। সে সবকিছু হয়তো ভিডিওর মাধ্যমে শেয়ার করি না, আর অসুস্থতার কথা যতটা কম শেয়ার করা যায় তত ভালো। একটু একটু করে আলো একটু ম্লান হচ্ছে, কারণ বাইরে বেশ মেঘ করেছে। একটু আগে বেশ ভালো রকম বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে গিয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, আবার মেঘ করছে। যাই হোক, তো এত জ্বর, সর্দি, কাশি নিয়ে আমি ভুগলাম। মানে এই যে ওয়েদারটা চেঞ্জ হলো, কারণ বকখালি থেকে ফিরে আসার পরও কলকাতায় প্রচন্ড গরম ছিল, মনে করুন ওই জুনের সেকেন্ড উইকটা। তারপরে একটা বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে তারপরে একবার রোদ বৃষ্টি করতে করতে মানে খুবই খারাপ ওয়েদার, তার মধ্যে ভালো রকমই ভুগলাম। গোটা ভিডিওতে হয়তো এরকম খ্যাক করে খানিক্ষণ কাশবো, প্লিজ একটুখানি মানিয়ে গুছিয়ে দেবেন। কথা বলতে বলতে একটুখানি স্কিন কেয়ার করে নিই। আসলে যবে থেকে আর কি একটুখানি সুস্থ হয়েছি তবে থেকে নিজের একটু বেশি করে যত্ন নিই। আদারওয়াইজ দিনের বেলা মানে মর্নিং স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার আমি অত থরলি ফলো করি না। করা উচিত জানি, বাট করি না। তো আজকে আমি কিছু স্কিন কেয়ার করছি, তো সেই সঙ্গে আপনাদের একটু বলতেও থাকছি যে কী কী ব্যবহার করছি। প্রথমেই এই সেটাফিলের টোনার, এটা হচ্ছে ব্রাইট হেলদি রেডিয়েন্স ব্রাইটনেস রিফ্রেশ টোনার। এই জিনিসটা না বেশ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। এটার গায়ে তো দামটা লেখা নেই, বাট আমার মনে আছে 950 থেকে 1000 টাকা দাম নেয় এই প্রোডাক্টটার। কিন্তু যে কদিন ব্যবহার করছি মানে খুবই ভালো। আপনাদের খেয়াল থাকবে আমার এইখানে প্রচুর পিম্পল বেরিয়েছিল, সেগুলো দাগ আছে, বাট আমি নিজে তো ফিল করি যে অনেকটা আগের থেকে হালকা হয়েছে। বা সেটা এটার জন্য না বাকি অন্য কিছুর জন্য আমি জানি না, তবে ডেফিনেটলি এটা তো একটা মানে ফ্যাক্টর অবশ্যই। তো কিছুই না, হাতে একটুখানি নিয়ে এটা জাস্ট একটু রাফ করবো। তো আমি যখনই টোনার অ্যাপ্লাই করি নিজেকে এরকমভাবে আর কি একটু থাবড়া মেরে অ্যাপ্লাই করি। তো এটা বলা হয় নাকি খুব ভালো স্কিনের জন্য, মানে স্কিনে অ্যাবজর্ব হতে নাকি খুব হেল্প করে। তো এইভাবেই অ্যাপ্লাই করি। তো যেটা বলছিলাম, টেম্পারেচার ওঠানামা হলো, ওইটার মধ্যে আমি এত অসুস্থ হয়ে পড়লাম, মানে ভগবান জানে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমার বেডসাইড টেবিলে দুটো জিনিস হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা টিস্যু বক্স, এটা অলমোস্ট মানে শেষের দিকে আর কি, মানে হেঁচে হেঁচে কেশে কেশে জাস্ট জীবন জেরবার যাকে বলে। আর একটা জিনিস হচ্ছে এইটা দেখে কেউ বলবেন এটা কি, এটা হচ্ছে আমার ওষুধের বাক্স। এটা বিয়ের সময় তো আমি কিনেছিলাম মেকআপ অর্গানাইজার হিসেবে, মেকআপ পাউচ হিসেবে আর কি। তো তারপরে এটা কালে ভদ্রে কখন আমার এটা ওষুধের বাক্স হয়ে গেল আমি জানি না। মানে এমনিতেও আমি ওষুধ খেতে একদম পছন্দ করি না, ওষুধ খেতে কেই বা খুব পছন্দ করে। আমার ওষুধ খেতে বাড়তি জ্বর আসে গায়ে, মানে ভীষণ ঘ্যান ঘ্যান করি, বিরক্ত করি শুভেন্দুকে। তো এইটা তারপর থেকে আমি ওষুধের বাক্স হিসেবে রেখেছি, যাতে ওষুধ খাওয়াটা একটুখানি ইন্টারেস্টিং লাগে। যাই হোক, তো সর্দি কাশি জ্বর তো নয় একদিকে, সেই সঙ্গে এত বেশি গা হাত পা ব্যথা, মানে সব দিক থেকে মানে আমাকে একদম জেকে বসেছে। আর এই সমস্ত হলে আমি সপ্তাহের আগে যেটা শুভেন্দুকে বলি যে শুভেন্দু আমি বাড়ি যাবো, কারণ খুব মনে হয় যে
মার কাছে গিয়ে থাকলে হয়তো তাড়াতাড়ি রিকভার করব, এটা একটা মনে হয়। এবার মায়েরও যে সবসময় আমার কাছে এসে থাকার সুযোগ হয়, সময় হয়, সেরকমটা না। আচ্ছা, নেক্সট ইউজ করছি হচ্ছে এটা একটা সিরাম। এটা আমি আজকে প্রায় কি বলবো 8-10টারও বেশি বোতল আমি শেষ করেছি। এটা খুবই মানে আমার স্যুট করে দিয়েছে। এটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড সিরাম, এটা বাই লরিয়েল। এটাও শেষের দিকে আরেকটা অর্ডার করতে হবে। এটাও এরকম জাস্ট এতখানি পোর্শন নিয়ে অ্যাপ্লাই করব হালকা হাতে। একটা জিনিস খেয়াল করবেন, এ বাবা এই হচ্ছে সমস্যা, একটা জিনিস খেয়াল করবেন, আমি না সব স্কিন কেয়ার পরপর অ্যাপ্লাই করি না, এটা করাটা উচিত না। মানে একটা অ্যাবজর্ব হতে একটু সময় দিয়ে তারপরে পরেরটা করলে ভালো। আর আমি যতবারই অ্যাপ্লাই করি সবসময় ফেসটাকে, ও বাবা মেঘ ডাকছে, আপওয়ার্ড লিফট করার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে সবসময় তো মায়েরও সুযোগ সময় হয় না যে আমার কাছে এসে থাকবে। তো আমি তাই শুভেন্দুকে বলছিলাম যে শুভেন্দু এত শরীর খারাপ লাগছে, তোকে আমার জন্য সবটা করতে হচ্ছে, আমি বাড়ি চলে যাই। আমি একটা জিনিস খুব আর কি দেখেছি বিয়ের পরে 2 বছর ধরে, মানে বিয়ের পর তো কম ভুগলাম না, মানে ছোট বড় এত মানে হেলথ ওয়াইজ আমার সাফারিংস গেল, আমি জানি না কেন। মানে বিয়ের আগে আমার এত কিছু মানে এত খুব সহজেই অসুস্থ হয়ে পড়তাম এই ব্যাপারটা ছিল না। তো বিয়ের পর থেকে যখনই এরকম হতো আমি সুবিধাকে বলতাম যে আমি বাড়ি চলে যাবো। তো ও যতই যাই হোক আমাকে বলতো কি না তুই এমনি সময় যখন সুস্থ থাকবি তখন বাড়ি গিয়ে থাক, যা খুশি কর, কিন্তু অসুস্থ হয়ে তুই বাড়ি চলে যাবি না। তো আজকালকার দিনে যে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আজকালকার দিনে যখন আমরা বাড়তি বোঝাইভাবে কাজ থেকে ঝেড়ে ফেলতে চাই, বাড়তি ঝামেলা, তো তখন শুভেন্দু যখন আমাকে এরকম বলে যে না তুই থাক, আমি মানে ও আমার জন্য যতটুকু করে আমি আজ অব্দি বলতে নেই টাচুর ওর জন্য মানে কিছুই করতে পারিনি, এবং ওর জন্য যেন করতেও না হয়, ওই জন্য সুস্থ থাকে ভালো থাকে, এটাই আমি সবসময় চাই। তো পুরোটাও আমাকে টেক কেয়ার করেছে, যদিও এটা আলাদা করে বলার কিছু নেই, দিস ইজ ভেরি নর্মাল থিং হয়তো যে হ্যাঁ হাজব্যান্ডের কিছু হলে ওয়াইফ দেখবে, ওয়াইফের কিছু হলে হাজব্যান্ড দেখবে, কিন্তু কিছু কিছু জিনিস না বেশ একটু অন্যভাবে ছুঁয়ে যায়। আমি আশা করি হয়তো বোঝাতে পারছি আপনাদের, বা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো এই পরিস্থিতিতে একটা জিনিস তো খুবই রিয়েলাইজ হয় যে বাবা মা ছাড়াও কেউ তো আছে যে আমার কেয়ার করে, যত্ন করে। তো যাই হোক, এরপরে হচ্ছে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এইটা। এখন সকাল ওই 10টা 10:30 মতো বাজে, কিন্তু মেঘ এমন করেছে। এটা হচ্ছে পন্ডসের এই যে সুপার লাইট জেল ময়শ্চারাইজার, এটা খুবই পরিচিত একটা ময়শ্চারাইজার এবং বাজেটের মধ্যে না ভীষণ ভালো ময়শ্চারাইজার। বিশেষত আমার যা অয়েলি স্কিন, মানে আমি মাঝে মাঝে ভাবি যে আমার প্রচুর অবকাশ আছে লোককে তেল দেওয়ার, কারণ আমার ফেস পুরো তেলের ঘানির মতো হয়ে থাকে সকালবেলা যখন উঠি। তাও এখন তো অনেক কমেছে, আগে আরো ছিল। তো আমি চাইলে ইজিলি লোককে তেল দিয়ে আমার ঠিক চলে যেত, কিন্তু যাই হোক। তো আজকে যেহেতু একটুখানি মানে লাস্ট 1.5-2 সপ্তাহের মধ্যে আজকে যেহেতু একটুখানি বেটার ফিল করছি, তো ইচ্ছা আছে আজকে একটা রান্না করবার অনেকদিন পর। তবে ওয়েদার যা হয়ে গেল এটা তো পুরো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার ওয়েদার হয়ে গেল, কিন্তু যেটা আর কি স্থির করে রেখেছি বানাবো বলে সেটা অফকোর্স বানাবো। যাই হোক, আর যেহেতু এখন একটু শরীর ঠিক হয়ে গেছে, মানে মা আমাকে কদিন ধরেই বলছিল যে হয় তুই আয় নয় আমি তোর কাছে গিয়ে থাকি, কোনটা করবো বল। তখন আমি মাকে বললাম যে ঠিক আছে মা, আমি মানে তুমি আসলে তো গল্প টল্প হবে না, এবার বিছানায় পড়ে থাক, ওরকম ভালো লাগে না। তো এখন যেহেতু শরীরটা ঠিক আছে আমি মাকে বললাম মা তুমি কালকে এসো। তো মা কালকে আসবে, আমি ভীষণ এক্সাইটেড। তো মা আসলেই প্ল্যান থাকে একটুখানি ঘুরবো বেরোবো এই সেই। তো মা কালকে আসবে, কালকে কি করবো না করবো সেটা কালকেই দেখাবো। আজকে যাই গিয়ে রান্নাটা শুরু করি। এই মেঘলা আকাশ দেখে আমি তো ভুলেই গেছিলাম, যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা আমি সানস্ক্রিন স্টিক অ্যাপ্লাই করছি, এটা ডট এন্ড কি। তো ক্রিম বেস সানস্ক্রিন তো সব থেকে ভালো, ওটার এটা SPF 50+, PA++++, ব্রড স্পেকট্রাম। এই জিনিসটা আমার এত লাইট ওয়েট লাগে, আমি এটা ভীষণ হ্যাপিলি অ্যাপ্লাই করি, কারণ সানস্ক্রিনের একটা টেন্ডেন্সি থাকে না স্কিনটাকে ভীষণ গ্রিজি অয়েলি করে দেয়, মানে আমাকে তো অন্তত তাই করে দেয় সিন্স আমার এমনি অয়েলি স্কিন। তো এই স্টিকটা অ্যাপ্লাই করার পর আমি দেখেছি
বাড়তি ওই অয়েল যে ব্যাপারটা ওইটা একেবারেই ফিল হয় না। তো এইটা যেহেতু স্টিক ফর্মে আছে না, তো এইটা আমি যেটা করি এক স্ট্রোকে মানে 4 বার একটা জায়গাতেই স্ট্রোক দিই, মানে লাইক 1 2 3 4, আবার 1 2 3 4, এইভাবে পুরো ফেসে আমি এইভাবেই অ্যাপ্লাই করি। তাতে করে আমার মনে হয় যে এটা যেন প্রপারলি অ্যাপ্লাই হলো। এই হলো ব্যাপার। এই এত তামঝাম এটা আমি ডেফিনেটলি রোজ করি না, আমি আগেও বললাম। বাট যেটা রোজ করি সেটা হচ্ছে এই টোনারটা রোজ অ্যাপ্লাই করি। এই যে টোনারটা, এটা আমি স্কিপ করি না, এটা আমার খুব ভালো লাগে, এত হালকা মানে স্কিনের মধ্যে খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়, একটুখানি প্লাম্পি প্লাম্পি লাগে স্কিনটা, এটা অ্যাপ্লাই করি। আর সানস্ক্রিনটা আর সিরাম আর ময়শ্চারাইজার, যেটা টেকনিক্যালি মিস করা উচিত না, যেটা সেদিন খুব গরম পড়ে আমি তো একটা অ্যাপ্লাই করি না, যেদিন এইরকম আজকের মতো ধরুন ওয়েদার সেদিন আমি অ্যাপ্লাই করি। ওমা দেখুন কি এসছে, দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি পুরো ভিজে গেছে। ওকে দেখিয়ে নিয়ে রান্নাটা শুরু করি। যেরকমটা বললাম বৃষ্টি ভেজা ওয়েদার, এই ওয়েদারে তো খিচুড়ি মাছ ভাজা ছাড়া আর কিছু সেরকম ভালো লাগে না। কিন্তু ওই যে যেহেতু আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম, ইনফ্যাক্ট এই রান্নাটা অনেকদিন ধরেই আমার মাথায় চলছিল, করব করে আর মাঝখানে তো করা হলো না। তো এখানে আমি দেখুন 2টো পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের, একটা তার থেকে একটু ছোট। পেঁয়াজগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি। এখানে চপিংয়ের ওপর কোনো এক্সট্রা জোর না দিলেও চলবে, কারণ এটা আমি অন্যভাবে ইউজ করব। সেই সঙ্গে একটু গ্রেট করে নিচ্ছি আদা। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, যেহেতু পরিমাণটা কম তা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সেই একইভাবে গ্রেট করে নিচ্ছি বেশ খানিকটা রসুনও। এইবার দেখুন কড়াইতে আমি এই 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি, আপনাদেরকে পরিমাণটা দেখিয়েও দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজগুলো এইভাবে ট্রান্সলুসেন্ট হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব আমি 3টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কাজু বাদাম। এইবার সবকিছুকে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর কিছুই না, যখনই দেখবেন এরকম জল ফুটে গিয়েছে তারপরে গ্যাস অফ করে দেবেন। তারপরে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আচ্ছা, এসব দিয়ে কি বানাচ্ছি এখনো তো সেটাই বলিনি। রান্নার মধ্যমণি হচ্ছে ডিম। ডিমগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 6টা ডিম দিয়ে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়ে দেখুন মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু একটা বাড়তি কাজ আমি করছি, কারণ যাতে দেখতে রান্নাটা একটু সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু অনায়াসেই গোটা ডিম দিয়েও রান্নাটা খুব ভালো করে করতে পারবেন। এরপর ডিমের ওপর আমি ছড়িয়ে নেব মাত্র 2টো জিনিস, স্বাদ মতো নুন আর গোলমরিচ। গোলমরিচের জন্য একটা ক্রাশার কেনা হয়েছিল, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে ওটা যে কোথায় গুছিয়ে রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না। যারা একটু ঘরদোর গুছিয়ে পরিপাটি রাখতে ভালোবাসে তারা কিন্তু হামেশাই এই সমস্যাটায় পড়ে যে গুছিয়ে কোন জিনিস কোথায় রয়েছে সেইটা আর টাইমে মনে পড়ে না। এবার কড়াইতে একটুখানি তেল আর অল্প একটু বাটার দিয়ে দেখুন আমি ডিমগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি। প্রথমে যেহেতু এক পিঠে আমি নুন ছড়িয়েছিলাম, তাই এবার অন্য পিঠে নুন ছড়িয়ে এরকম সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। অন্যদিকে পেঁয়াজ আর কাজু বাদামের যে মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেইটাকে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়ার পালা। রান্নাটা দেখে আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে এটা রোজকার খাবারের জিনিস নয়, তবে একের দিন মন করলে বা ছুটির দিনে কিন্তু এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যে ফ্রাই প্যানে ডিম ভেজে নিয়েছিলাম তাতে 1.5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই তাতে দিয়েছি ওই গ্রেট করে রাখা আদা আর রসুনটা। এইবার সমস্ত কিছু খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এগুলো থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা মশলার গন্ধ কখন চলে গেলে পরের ইনগ্রেডিয়েন্ট যোগ করব বা রান্না কখন অটোমেটিক্যালি তেল ছাড়বে, এইসব বিষয় নিয়ে আমার জাস্ট কোনো নলেজই ছিল না। রান্না বান্না নিয়ে আমার যতটুকু যা ডেভেলপমেন্ট সবই আপনারা দেখেছেন। আচ্ছা, এখানে 2টো গুঁড়ো মশলা দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনের গুঁড়োর পরিমাণটা জিরের থেকে একটু বেশি দিয়েছি। এইবার সমস্ত মশলা আবারও সুন্দর করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব ওই পেঁয়াজ কাজু বাদামের পেস্টটা। দেখুন
পেস্টটা যে খুব টাইট হয়েছে তাই নয়, যেহেতু জল দিতেই হবে তাই আমি পেস্টটা একটু বেশি জলেই বানিয়ে নিয়েছিলাম, মানে ওই পেঁয়াজ ভাজার সময় জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এইবার এই পর্যায়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে, আর মাঝে মাঝে একটু খুন্তিটা চালিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম, আমার ফ্রিজেই ছিল, আপনারা না থাকলে স্কিপও করতে পারেন। তবে যদি সবকিছু একটু জুৎসই করে বানাতেই হয় তাহলে বলবো ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর ঝোলটাকে আরেকটু লিকুইডি করতে আমি মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এরপরে দেব গোলাপ জল। এই জিনিসটা দিলে রান্নাটা তো একটু বেশ রিচ হবে আর স্বাদ হবে একেবারে দোকানের মতো। তবে রিচ করতে না চাইলে অবশ্যই গোলাপ জলটা কিন্তু স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ব্যাস কাজ শেষ। তবে নামানোর আগে হাতে একটুখানি কসুরি মেথি রাব করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব, সঙ্গে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু ফ্লেভারটা আরো সুন্দর আসবে। দেখুন তবে কি সুন্দর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ডিমের কোরমা। ব্যাপারটা আমি শুরুতে যতটা কঠিন ভেবেছিলাম, করার পর কিন্তু জিনিসটা সেই রকম কঠিন লাগলো না। এরপর ডিমগুলোকে আমি আগে বেড়ে নিচ্ছি, তার উপর গ্রেভি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ক্রাশ করা গোলমরিচ, আর সেই সঙ্গে গার্নিশ করে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কি অবস্থা, নিজেই বানালাম নিজেই বলছি সুন্দর। সুন্দর হয়েছে কিনা সেটা তো বলবেন আপনারা। দেখুন এটা তো আমরা সাদা ভাতের সঙ্গে খাচ্ছি, কিন্তু অবশ্যই এটা রুটি বা নানের সঙ্গে কিন্তু বেশি ভালো লাগতো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই ফলো করে দেবেন আমাদের অড কাপল ফেসবুক পেজটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য টাটা।